সেই দিন প্রকাশের স্বপ্নের ঘোরটা কেটে যেতেই দেখলে তার জামাইবাবু অজ্ঞান হয়ে মেঝের ওপর শুয়ে পড়ে আছে। প্রকাশ চিৎকার করে ডাকতে লাগলো, জামাইবাবু, ও জামাইবাবু, কি হয়েছে আপনার? অমন করে শুয়ে পড়ে আছেন কেন? জামাইবাবু। নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজিরের দ্বিতীয় খণ্ড। আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। তা শেষ পর্যন্ত সেদিন প্রকাশের হাঁক ডাকে পাড়ার লোকজন এসে জড়ো হয়েছিল। বিহারী পাল মশাই এসেছিল, তারক চক্রবর্তী মশাই এসেছিল, নিতাই হালদারের মাথার উপর যারা অনেক রাত্রির পর্যন্ত বসে তাস খেলছিল তারাও শালাবাবু চেঁচানি শুনে হন্তদন্ত হয়ে দৌড়ে এসেছিল। সে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছিল সেই দিন। শেষকালে দরজা শাবল মেরে ভাঙা হলো। ননি ডাক্তার এলো। কদিন ধরে ওষুধ খেয়ে তবে সোজা হয়ে দাঁড়িয়ে উঠলেন চৌধুরী মশাই। প্রকাশ জিজ্ঞেস করেছিল, কি হয়েছিল আপনার জামাইবাবু? অমন করে চেঁচিয়ে উঠেছিলেন কেন? বিহারী পাল, তারক চক্রবর্তী তারাও সবাই জিজ্ঞেস করলে, কিছু ভয় পেয়েছিলেন নাকি? কিন্তু চৌধুরী মশাই কারোর কোনো কথা জবাব দিলেন না। তিনি যে সেদিন কাকে পালকি চড়ে আসতে দেখেছিলেন, কাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন, তাও তিনি কাউকে বললেন না। তিনি আপন মনেই সেই দিনকার ঘটনাটা নিয়ে ভাবতে লাগলেন, আর যতই ভাবতে লাগলেন ততই তার ভয় করতে লাগলো। মনে হলো যেন তার সমস্ত সম্পত্তি একটা ভারী জগদ্দল পাথর হয়ে তার বুকের উপর চেপে বসেছে। সে বোঝা তিনি বুক থেকে আর কিছুতেই নামাতে পারছেন না। 7 দিন পর বিছানা ছেড়ে উঠলেন। হাতের কাছে দলিল দস্তাবেজগুলো ছিল, সেগুলো নিয়ে তার দুর্ভাবনা ছিল খুব। কাউকে বিশ্বাস নেই সংসারে, এগুলোর ওপরেই সকলের নজর। যতক্ষণ না সেটা তিনি প্রাণকৃষ্ণ মশায়ের হাতে দিতে পারছেন ততক্ষণ যেন নিশ্চিন্তই হতে পারছেন না। প্রকাশকে একদিন জিজ্ঞেস করলেন, মশাই আসেননি? প্রকাশ বললে, হ্যাঁ জামাইবাবু এসেছিল। আপনার তখন অসুখ, আপনি অসুখে পড়েছিলেন, তাই চলে গেলেন, আবার আসবেন বলে গেছেন। চৌধুরী মশাই বললেন, আরেকবার তাকে ডাকো, ডেকে পাঠাও। প্রাণকৃষ্ণ মশাই বহুদিনের আড়তদার, কর্তাবাবুর আমল থেকে লেনদেন আছে এই বংশের সঙ্গে। যখনই কারবারের কাঁচা টাকার দরকার হতো কর্তাবাবুর কাছে আসতো, কর্তাবাবুর কাছে টাকা নিতে আসতো। সেই মশাই সেদিন এলো। মশাই আসতে চৌধুরী মশাই প্রকাশকে বললেন, তুমি এবার ঘর থেকে একবার বেরিয়ে যাও তো প্রকাশ। প্রকাশ কেমন যেন থতমত খেয়ে গেল, বললে, আমি ঘর থেকে বেরিয়ে যাব? হ্যাঁ, বেরিয়ে যাবে। প্রকাশ তবুও বুঝতে পারলে না, বললে, কেন? আমি কেন বেরিয়ে যাব জামাইবাবু? শেষকালে যদি কোনো দরকার টরকার পড়ে। চৌধুরী মশাই বললেন, না, তোমাকে আমার কোনো দরকার পড়বে না, তুমি এখন ঘর থেকে বেরিয়ে যাও। প্রকাশ বললে, কিন্তু যদি আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যান তখন কি দেখবে? তার চেয়ে বরং আমি থাকি। চৌধুরী মশাই আর থাকতে পারলেন না, সোজা দাঁড়িয়ে উঠে তেড়ে গেলেন, বললেন, বেরো, বেরো বলছি আগে। তবু প্রকাশ নড়ে না, বললে, আগে আমি থাকলে দোষটা কি? আমি তো কিছুই করছি না। চৌধুরী মশাই প্রকাশের গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন, বললেন, যত কিছু বলি না তত তোমার বড্ড বার হয়েছে না? বারবার বলছে বেরিয়ে যাও, তবু থাকতে চাও ওইখানে কেন? আমার সব জিনিস তোমার জানবার দরকার কিসের? মশাইয়ের সঙ্গে যদি আমার দরকারি কথা থাকে সেটাও তোমায় শুনতে হবে? চড় খেয়ে প্রকাশের তখন চোখে জল এসে গিয়েছিল, আর বিশেষ করে মশাইয়ের সামনে চড় খেয়ে চোখে জল আসারই কথা। সেই অবস্থায় চোখে জল ফেলতে ফেলতে বলতে লাগলো, আমাকে আপনি চড় মারলেন জামাইবাবু?
আজ দিদি থাকলে আমার এত অপমান সইতে হতো না। দিদি নেই বলেই। চৌধুরী মশাই ধমক দিলেন, এই থামো তো, দিদির কথা আর তুলো না। তোমার জন্যই তো তোমার দিদি মারা গেল। তুমি তো যত নষ্টের গোড়া। আমার জন্য দিদি মারা গেল? আমি যত নষ্টের গোড়া? কি বলছেন আপনি জামাইবাবু? প্রাণকৃষ্ণ মশাই টাকা কড়ির লেনদেন নিয়ে কথা বলতে এসেছিল। এইসব ঝগড়া বাগবিতণ্ডার মধ্যে তাকে পড়তে হবে সে ভাবতে পারেনি। কথার মাঝখানে বললে, আরে কেন আর ওসব নিয়ে কথা কাটাকাটি করছেন চৌধুরী মশাই? ওসব কথা এখন বন্ধ করুন। চৌধুরী মশাই বললেন, দেখুন না কত বড় শয়তান। আমার ছেলেকে ওই প্রকাশই ছোটবেলা থেকে বিগড়ে দিয়েছে। ওর জন্যই তো সদানন্দ অমন বিগড়ে গেল। প্রকাশ বলে উঠল, আমি বিগড়ে দিলুম নাকি আপনারা বিগড়ে দিলেন? আপনি আর কর্তাবাবু। তুমি থামো, তুমি আর কোনো কথা বলো না। বেছে বেছে অমন বউকে কে আনলে শুনি? আমি কর্তাবাবু নাকি তুমি? তুমি যদি অমন বউ ঘরে না আনতে তাহলে তোমার দিদি অমন করে মারা যায়? এই নবাবগঞ্জে এই বাড়ি এমন করে শ্মশান হয়ে যায়? দেখছো না এই বাড়িটার কি হাল হয়েছে? নইলে আমি এই সম্পত্তি জলে দরে বিক্রি করি? এই তো সামসাই তো সবই জানেন। আপনি বলুন না, আপনি তো বরাবর সবই দেখে আসছেন শ্যামশায়, আপনি বলুন। তারপর একটু থেমে আবার বলতে লাগলো, জানেন শ্যামশায়, ছোটবেলা থেকে এই ছেলেটাকে কোথায় কোথায় নিয়ে যেত। কোথায় রানাঘাট, কোথায় কেষ্টনগর, কোথায় কলকাতা। সেসব দেখেই তো সে বিগড়ে গেল। প্রকাশ বললে, বাহ রে বাহ, এখন সব দোষ আমার হলো তাই না? তা তোমার দোষ হবে না তো দোষ হবে আমার? তুমি বেছে বেছে ওই বউকে ঘরে আনোনি। তুমি বলনি যে ওই বউ আনলে সদানন্দ সংসারই হবে, বউয়ের রূপ দেখে সব ভুলে যাবে। বলনি তুমি? প্রকাশ বললে, তা তো বলেই ছিলুম। তা সেটা কি মিথ্যে বলেছিলুম? বলুন না শ্যামশায়, আপনিও তো বৌমাকে দেখেছিলেন। অমন রূপসী বউ কটা লোকের বাড়িতে আছে আপনি বলুন? বাইরে যার অমন রূপ, ভেতরে ভিতরে যে তার মনে কালকেউটের বিষ, সেটা আমি কেমন করে জানবো? প্রাণকৃষ্ণ শ্যামশায় বললেন, সে যা হয়ে গেছে হয়ে গেছে বাবাজি, তুমি এখন চুপ করো। চৌধুরী মশাই যা বলছেন তাই করো না। প্রকাশ বললে, তাহলে আমি ঘর থেকে বেরিয়ে যাব বলতে চান? শ্যামশাই বললেন, হ্যাঁ, যখন উনি বেরিয়ে যেতে বলছেন তখন বেরিয়েই যাও না। আমাদের একটু কাজকর্ম আছে। তোমার সামনে তো আর সেসব কথাবার্তা হবে না। প্রকাশ যেন কীরকম বিমোড় হয়ে গেল কথাগুলো শুনে। বললে, বুঝতে পেরেছি। যেই টাকা কড়ির কথা উঠেছে তখন আমি পর হয়ে গেলুম, আর যখন ভাত রান্নার কথা হবে তখন আমি বড় আপনার লোক, তাই না? জামাইবাবু যখন সেই দিন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তখন কে তাকে দেখেছিল শুনি? তখন তো আমি ছাড়া আর কোনো শর্মা কোথাও ছিল না। চৌধুরী মশাই ধৈর্যের বাঁধ এইবার ভেঙে গেল। তিনি বললেন, আর কোনো কথা নয়, বেরো, এবার বেরিয়ে যাও দেখি। এক্ষুনি বেরিয়ে যাবে। তোমাকে আমার আর ভাত রাঁধতে হবে না। টাকা ছড়ালে লোকের অভাব হবে না। তুমি একেবারে বেরিয়ে যাও এখান থেকে, এই বাড়ি থেকেই বেরিয়ে যাও। বলেই ঠেলে বাইরে পাঠিয়ে দিতে যাচ্ছিলেন চৌধুরী মশাই, কিন্তু সেই মুহূর্তে কে একজন অচেনা লোক এসে হাজির হলো, আর লোকটিকে দেখে তিনজনেই অবাক। এ কে? প্রকাশ সামনে গিয়ে দাঁড়ালো, জিজ্ঞেস করলে, কে আপনি? লোকটা বললে, আমি চৌধুরী মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। চৌধুরী মশাই বললেন, আমি চৌধুরী মশাই। লোকটা বললে, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। কথাটা আমি সকলের অসাক্ষাতে বলতে চাই। চৌধুরী মশাই এমনিতেই বিরক্ত হয়েছিলেন, তার উপর আগন্তুকের কথায় মেজাজ আরও ক্ষুব্ধ হয়ে গেল। বললেন, কোত্থেকে আসছেন আপনি? প্রকাশও সঙ্গে সঙ্গে বলল,
আগে বলুন কোত্থেকে আসছেন। বলা নেই কওয়া নেই, অমনি দেখা করলেই হলো। যা বলতে চান সকলের সামনে বলুন। তা বুঝতে পেরেছি, বিয়ের কথা বলতে এসেছেন তো? লোকটা যেন কেমন হয়ে গেল, বললে, বিয়ে? কার বিয়ে? প্রকাশ বললে, হ্যাঁ হ্যাঁ, চৌধুরী মশাইয়ের বিয়ে তো। আপনি চৌধুরী মশাইয়ের বিয়ে সম্বন্ধ এনেছেন। তা আমি বলে দিচ্ছি, আমার জামাইবাবু বিয়ে করবেন না। সম্পত্তির লোভে আপনারা সবাই চৌধুরী মশাইয়ের বিয়ে দিতে চান, সে আমরা সব জানি। সেটি হতে দেব না। আমি চৌধুরী মশাইয়ের শালা, আমার নাম প্রকাশ রায়। আমাকে না জিজ্ঞেস করে চৌধুরী মশাইয়ের বিয়ে হবে না। লোকটা বললে, আরে না না, আমি সে কথা বলতে আসিনি। তাহলে? চৌধুরী মশাই বললেন, তুমি একটু চুপ করো না প্রকাশ, তোমার অত কথা বলবার দরকার কি? উনি এসেছেন আমার সঙ্গে কথা বলতে, যা বলতে হয় আমি বলবো। তুমি কে? প্রকাশ বললে, তা সেই জন্যই তো আমি আপনাকে একা ছেড়ে কোথাও যাই না। শেষকালে কে আপনাকে ঠকিয়ে আপনার বিয়ে দিয়ে দেবে, তখন তো আপনি হাই হাই করবেন। সুলতানপুরের রোশিনী ভট্টাচার্যটা তো আপনাকে প্রায় গেঁথেই ফেলেছিল। আমি না থাকলে ছাড়া পেতেন। প্রাণকৃষ্ণ সামশয়ের সময়ের দাম আছে। বাজে কাজে সময় নষ্ট হচ্ছিল বলে এতক্ষণ ধরে তিনি খুঁতখুত করছিলেন। এইবার প্রকাশের দিকে চেয়ে বললে, তুমি বাবাজি একটু চুপ করো না, ভদ্রলোক যা বলবার জন্য এসেছে তা একটু বলতে দাও। লোকটি এবার বললে, কালীকান্ত ভট্টাচার্য আপনার বেয়াই ছিলেন তো? চৌধুরী মশাই বললেন, হ্যাঁ। তা তিনি কি আপনাকে পাঠিয়েছেন? না, তিনি আর কি করে পাঠাবেন, তিনি 1 বছর আগে মারা গেছেন। মারা গেছেন? আগে হ্যাঁ, তিনি ছিলেন আমার মাস্টার মশাই। তার মেয়ে নয়নতারার সঙ্গে আপনাদের ছেলের বিয়ে হয়েছিল তো? নয়নতারার নাম উল্লেখের সঙ্গে সঙ্গে যেন আবহাওয়াটা কেমন গরম হয়ে উঠল। চৌধুরী মশাই এতক্ষণে লোকটির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চেয়ে দেখলেন। বললেন, তা আপনার নাম? লোকটা বললে, আমার নাম নিখিলেশ বন্দ্যোপাধ্যায়। প্রকাশ এতক্ষণে চিনতে পারলে, বললে, ও, আপনাকে তো আমি চিনি মশাই, আপনি ছিলেন বেয়াই মশাইয়ের ডান হাত। তাই বলুন, তা আপনি হঠাৎ কী উদ্দেশ্যে? লোকটি বললে, নয়নতারার বিয়ের সময় মাস্টারমশাই মেয়েকে প্রায় 8 থেকে 10,000 টাকার গয়না দিয়েছিলেন। আপনার পুত্রবধূকে আপনারা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই গয়নাগুলো তো তার সঙ্গে দেননি। তাই নয়নতারার পক্ষ থেকে আমি এখন সেই গয়নাগুলো দাবি করতে এসেছি। এর চেয়ে সামনে যদি হঠাৎ বিনা মেঘে বজ্রপাত হতো, তাতেও বুঝি চৌধুরী মশাই এমন করে চমকে উঠতেন না। কিন্তু প্রকাশ রায় সহজে কিছু সহ্য করবার লোক নয়। জবাবটা সেই দিলে, বললে, নয়নতারার গয়না? আপনি বৌমার গয়না চাইতে এসেছেন? নিখিলেশ বললে, হ্যাঁ। আপনার লজ্জা করল না সেই গয়না চাইতে? যেই বউ এই বংশের কুলে কালি দিয়েছে তার নাম করতে আপনার লজ্জা হলো না? আপনি আবার গয়না বাড়ি বয়ে চাইতে এসেছেন? নিখিলেশ বললে, আমি তো কোনো অন্যায় দাবি করিনি। যে গয়না তার বাপের বাড়ি থেকে দেয়া হয়েছিল শুধু সেই গয়নাগুলোই চাইতে এসেছি। যখন সে আপনাদের বাড়ি থেকে চলে যায় তখন সে সঙ্গে কিছু নিয়ে যায়নি, সব কিছু এখানেই রেখে গিয়েছিল। আর আপনারাও তাকে কিছু গয়না পরে যেতে দেননি। এতক্ষণে চৌধুরী মশাই কথা বললেন, তা বৌমাই কি পাঠিয়েছে নাকি আপনাকে এখানে? নিখিলেশ বললে, আগে না, আমি তো মাস্টারমশাইয়ের সমস্ত কিছু দেখাশোনা করতাম। তাই নয়নতারা বিয়ের সময় জিনিসপত্র কেনাকাটা করা থেকে শুরু করে শীতের তত্ত্ব, জামাই ষষ্ঠীর তত্ত্ব সমস্তটাই আমাকেই করতে হতো। মাস্টারমশাইয়ের তো কাজকর্ম করবার আর কেউ ছিল না, তাই তার মৃত্যুর পর যা কিছু করণীয় সব আমিই করেছি।
নয়নতারা স্বার্থ দেখা আমার কাজ, তাই আমি এসেছি। তা বৌমার সঙ্গে কি ফিরে গিয়ে আপনার দেখা হবে? হ্যাঁ, দেখা হবে। তাহলে একটা কথা গিয়ে বলবেন তাকে, যে বাড়ি সে এত তেজ দেখিয়ে ছেড়ে চলে গিয়েছিল সেই বাড়ি থেকে চেয়ে নিয়ে যাওয়া গয়না পরতে তার ইজ্জতে বাঁধবে না? এই গয়না তার ছুতে ঘেন্না করবে না তো? নিখিলেশ বললে, কিন্তু আমি যতদূর শুনেছি তাতে তো মনে হয় সে তেজ দেখিয়ে এই বাড়ি ছেড়ে যায়নি, সে ভদ্রভাবেই এখান থেকে চলে গেছে। চৌধুরী মশাই বললেন, জামাই ষষ্ঠীর তত্ত্ব ভেঙে চুরমার করে তজনজ করে দেওয়া যদি তেজ দেখানো না হয়, তাহলে তেজ দেখানো কাকে বলে? পাড়ার লোকজন ডেকে শ্বশুর শাশুড়ির ইজ্জতে ঘা দেওয়া যদি তেজ দেখানো না হয়, তাহলে তেজ দেখানো আর কাকে বলবো তাও আমি ঠিক বুঝতে পারছি না। এই তো শামশাইও সেদিন এখানে হাজির ছিলেন, ইনিও তো সাক্ষী আছেন। আমি সত্যি বলছি না কি মিথ্যে বলছি তা উনিই বলুন না যে আজ পর্যন্ত কোনো বাড়ির বউ কারো শ্বশুরকুলে এমন করে কলঙ্ক দিয়েছে কি না। আপনি জানেন, সেই ঘটনার পর আমার স্ত্রী এত আঘাত পায় যে সেই দিনই তিনি শয্যা নেন, আর সেই শয্যায় তার শেষ শয্যা হয়ে ওঠে। আমার বৌমার জন্য যেমন আমার একমাত্র ছেলে বিভাগী হয়ে যায়, তেমনি আমার সংসারও তারপর থেকে ভেঙে চুরমার হয়ে যায়। নিখিলেশ বললে, গয়না আপনি দেবেন না দেবেন সেটা আপনার অভিরুচি, কিন্তু অকারণে নিজের পুত্রবধূর নামে মিথ্যা দোষারোপ করবেন না। মিথ্যে দোষারোপ? আপনি বলতে চান আমি এই বয়সে মিছে কথা বলছি? নিখিলেশ বললে, মিছে কথার কম বয়স বেশি বয়স আবার আছে নাকি? যাদের মিছে কথা বলার স্বভাব, বুড়ো বয়সেও তারা মিছে কথা বলে, তাতে তাদের আটকায় না। তার মানে? নিখিলেশ বললে, তার মানে বোঝাবার সময় আমার নেই। আমি অনেক দূর থেকে এসেছি, আর যদি নয়নতারার গয়নাগুলো দিতেন তাহলে ঠিকঠাক নয়নতারার হাতে পৌঁছয় আমি তার ব্যবস্থা করতাম। এখন আমি চলি। প্রকাশ বললে, হ্যাঁ আসুন, আর বৌমার সঙ্গে যদি দেখা হয় তো বলবেন সে যেন মনে রাখে যে মাথার ওপর ভগবান বলে একজন আছেন, তার আরেক নাম দর্পহারী মধুসূদন, তিনি কাউকেই রেহাই দেন না। অত বড় লঙ্কার রাজা দশানন, তিনি পর্যন্ত রেহাই পাননি, তা বৌমা তো কোন ছাড়। কথাটা বৌমাকে জানিয়ে দেবেন। বলতে বলতে প্রকাশ নিখিলেশের পেছন পেছন বাড়ির সদর গেটের দিকে চলে গেল। চৌধুরী মশাই আর দেরি করলেন না, প্রকাশ চলে যেতেই দরজায় খিল দিয়ে দিয়েছেন। তারপর সিঁড়ির দিকে জানালা দুটো বন্ধ করে দিয়ে এসে বসলেন। বললেন, আপনার সঙ্গে নিরিবিলিতে যে দুটো কথা বলবো শামশায়, তার কোনো জো নেই, এমনি হয়েছে আমার কপাল। শামশাই বললেন, আপনার শরীরটা খারাপ ছোট মশাই, আপনি অত ব্যস্ত হবেন না। চৌধুরী মশাই বললেন, তা ব্যস্ত কি আর সাধে হই শামশাই? আজকে যদি আমার উপযুক্ত ছেলে কাছে থাকতো তাহলে কি আমি ব্যস্ত হতুম? শামশাই বললেন, সদানন্দের কোনো খবর পেলেন নাকি? চৌধুরী মশাই বললেন, ও ছেলের নাম আর আমার সামনে মুখে আনবেন না শামশাই, আমি জীবনে আর তার মুখ দর্শন করব না। ওই ছেলেই আমার জীবনের মস্ত অভিশাপ। শামশাই বললেন, কিন্তু সেই ছেলে যদি কোনোদিন আবার ফিরে আসে? চৌধুরী মশাই বললেন, সেই জন্যই তো এখানকার ওখানকার সব সম্পত্তি আমি বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে দিয়ে টাকাগুলো ব্যাংকে রেখে দেব, তারপর পায়ের ওপর পা তুলে দিয়ে বসে বসে সেই টাকা ভাঙাবো আর খাবো। হায় রে মানুষের আশা, হায় রে মানুষের স্বপ্ন। মানুষ কত আশা করেই না সংসার গড়ে, আবার মানুষের সৃষ্টিকর্তা কত নিপুণভাবে সেই সংসারকে আবার ভাঙে। নরনারায়ণ চৌধুরী সেই নিজের হাতে গড়া সংসার যে এমন করে 3 পুরুষের মধ্যে ভেঙে গুড়িয়ে যাবে তা কি তিনি স্বপ্নেও ভাবতে পেরেছিলেন?
এই বাড়ির প্রত্যেকটি ইট, প্রত্যেকটি কাঠ, প্রত্যেকটি লোহার টুকরো পর্যন্ত ছিল তার কাছে বড় মমতা সামগ্রী। বড় মমতা দিয়ে, বড় স্নেহ দিয়ে এই বাড়ির প্রতিটি সামগ্রী তিনি একদিন সংগ্রহ করেছিলেন তার বংশধরদের ভবিষ্যৎ পাকা করবার জন্য। কিন্তু তিনি কি আদৌ জানতে পেরেছিলেন যে একদিন তারই নাতি সহায় সম্বলহীন অবস্থায় বড়বাজারের এক অখ্যাত ধর্মশালায় এক কোণে একটা অন্ধকার ঘরে জীবন কাটাবে? ধর্মশালা জীবন এক অদ্ভুত ধরনের জীবন। ধর্মশালার ভেতরে কখন কে আসছে, কখন কে কোথায় বেরিয়ে যাচ্ছে, তা কারোর বলবার সাধ্য নেই। হঠাৎ একদিন হয়তো মানুষে মানুষে ঘর ভর্তি হয়ে গেল, দুদিন পর তারপর আবার হয়তো সব ফাঁকা হয়ে গেল। তখন খাঁ খাঁ করে ভেতরটা। কিন্তু কদিনই বা সদানন্দ তা দেখতে পায়, আর কদিনই বা সে নিজের ঘরে থাকে। পাড়েজি দুটো ছাত্র পড়ানোর কাজ করে দিয়েছিল। সকালবেলা একটা ছাত্র আছে, তারা দেয় 40 টাকা, আর সন্ধেবেলা আরেকজন আছে, তারা দেয় 50 টাকা। কিন্তু মাইনে পাবার দুদিন পরেই হাত ফাঁকা হয়ে যায়। পাড়েজি বলে, আপনার কাপড়টা যে ছিঁড়ে গেছে বাবুজি, একটা কাপড় কিনুন এবার। সদানন্দ বুঝতে পারে না, বললে, ও থাকবে, ওটুকু ছিঁড়লে আর ক্ষতি কি? আমাকে তো আর ওরা কাপড় দেখে মাইনে দিচ্ছে না, আমার পড়ানো খারাপ না হলেই হলো। পাড়েজি শীতের সময় একটা আলোয়ান কিনে দিয়েছিল তার মালিকের গদি থেকে। এই এত যে ঠান্ডা পড়েছে, সেদিকে খেয়ালই ছিল না সদানন্দর। সেই শীতের মধ্যেই হি হি করে কাঁপতে কাঁপতে পড়িয়ে ফিরত। পাড়েজি বলতো, আপনার জাড়া লাগে না বাবুজি? কোন দিন আপনার বোখার হবে ঠিক? বোখার হোক আর না হোক, কদিন সদানন্দ খুব কাশিতে ভুগলে। কাঁচতে কাঁচতে শেষকালে প্রায় দম আটকে আসত। তা সেই দিন পাড়েজি আর স্থির থাকতে পারলে না। কোথা থেকে পাড়েজি একটা গরমের আলোয়ান কিনে এনে দিলে, আর বললে, রাত্রিরে আপনাকে বেরোতে হয়, এইটা পরে বেরোবেন বাবুজি। তা পড়ানো তো ঘণ্টাখানেকের কাজ মাত্র। তারপরে সদানন্দ যে কোথায় যায় তা পাড়েজি বুঝতেই পারে না। অনেক রাত্রে যখন সদানন্দ ফেরে তখন বউবাজারের রাস্তা রীতিমতো ফাঁকা। তখন পা দুটো আর চলতে চায় না। ধর্মশালায় বড় ফটকটা তখন বন্ধ করে দেয় পাড়েজি, মধ্যখানের দরজাটা শুধু খুলে রেখে দেয়। যে তখন ভেতরে আসতে চাইবে সেই ছোট গর্তটার মধ্যে মাথা গলিয়ে তাকে ঢুকতে হবে। আর কেউ ভেতরে মাথা গলালেই পাড়েজি উঠোনের কোণে চাপাটি বানাতে বানাতে জিজ্ঞেস করবে, কে, কন হ্যাঁ? চাপাটি তৈরি করে পাড়েজি অনেকক্ষণ সদানন্দের জন্য অপেক্ষা করে। উনুনের আগুন নিভে যায় তখন। তবু ফটকের দিকে যেয়ে পাড়েজি হাঁ করে বসে থাকে। কখনো কখনো নিজের কাঠের বাক্সটা থেকে পুরনো রামচরিত মানুষটা বার করে উচ্চারণ করে পড়তে থাকে। আর উঠোনের বড় ঘরটার দিকে চেয়ে সময়টা মাঝে মাঝে দেখে নেয়। তখন প্রচণ্ড শীত পড়েছে কলকাতায়। শীতে হি হি করে সবাই কাঁপে। পাড়েজি গরম উনুনটার পাশে বসে হাত পাগুলো একটু সেঁকে নেয়। আর ঠিক তখনই সদানন্দ ঢোকে। পাড়েজি দেখেই অবাক, বললে, আপনার আলোয়ান কোথায় গেল বাবুজি? সেদিন যে নতুন আলোয়ানটা কিনে দিলাম। সদানন্দ সেই কথায় কান না দিয়ে ঘরের ভেতরে ঢুকে হাতের বইটা রেখে দিলে। তারপর বললে, রুটি করেছো নাকি পাড়েজি? পাড়েজি সেই কথা জবাব না দিয়ে বললে, আপনার আলোয়ানটা কোথায় গেল তাই বলুন আগে বাবুজি। আলোয়ানটাকে কোথায় ফেলে এলেন? সদানন্দ বললে, সেটা বোধহয় কোথাও হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? নতুন আলোয়ানটা অমনি হারিয়ে গেল? সদানন্দ বললে, হারিয়ে গেলে আর আমি কি করব বলো? আমি তো আর ইচ্ছে করে হারাইনি। তা ছাত্রীর বাড়িতে ফেলে আসেননি তো? সেখানে ফেলে এলে ঠিক কাল পেয়ে যাবেন। সদানন্দ বললে, তাহলে তো ফিরে পাবই, সে কাল গিয়ে সেখানে খোঁজ করব।
তুমি ওসব নিয়ে কিছু ভেবো না। তার পরের দিন সদানন্দ যখন বাড়ি ফিরে এলো, পাড়েজি দেখলে সেদিনও সদানন্দের গায়ে আলোয়ানটা নেই। বললে, কই, আলোয়ানটা কোথায় গেল, পেলেন না? সদানন্দ বললে, আরে যাক গিয়ে আলোয়ান, তুমি ওই সামান্য আলোয়ান নিয়ে আবার মিছিমিছি মাথা কেন ঘামাচ্ছ পাড়েজি? পাড়েজি বললে, তা 70 টাকা দামের জিনিসটা সামান্য জিনিস হলো? আমার 1 মাসের মাইনে, তা জানেন? আলোয়ানটা তাহলে সত্যি সত্যি হারালেন? সদানন্দ বললে, তুমি বোঝো না পাড়েজি, আলোয়ানের চেয়ে জীবনের দাম অনেক বেশি, তা জানো? কলকাতায় যে কত লোকের আলোয়ান নেই, তা তারা কি সব মরে গেছে? তুমি দাও, আমাকে এখন খেতে দাও। আশ্চর্য, যেই মানুষটা লক্ষ লক্ষ টাকা সম্পত্তি অকাতরে ছেড়ে আসতে পারে, তাকে পাড়েজি আলোয়ানের মূল্য বোঝাতে চাইছে। কিন্তু তার জন্য পাড়েজিরই বা এত দরদ কেন? কেন এই পাড়েজি সদানন্দের জন্য এত ভাবে? সদানন্দের মাঝে মাঝে পাড়েজির কথা ভেবে অবাক হয়ে যায়। সংসারে এমন ঘটনা কেন ঘটে? কেন একজন বিহারবাসী লোক তার জন্য রাত জেগে না খেয়ে বসে থাকে? কেন তার ঠান্ডা লাগবে বলে তাকে আলোয়ান কিনে দেয়? সমস্ত পৃথিবীর লোক যখন নিজের স্বার্থ চিন্তা ছাড়া আর কিছুই চিন্তা করবার সময় পায় না, তখন কেন এমন এক একজন মানুষ পৃথিবীতে জন্মায়? কোথায় ছিল পাড়েজি? কি এক ঘটনায় দুজনে একদিন ঘটনাচক্রে দেখা হয়ে গেল, আর কোথাকার কোন নবাবগঞ্জের সদানন্দ চৌধুরী তার সঙ্গে এক ছাদের তলায় এসে জীবন কাটাতে লাগলো। যখন বউবাজারে সমরজিৎ বাবুর বাড়িতে সে ছিল, তখনও সে জানতো না যে ভবিষ্যতে এইখানে এই ধর্মশালায় এমন করে তার দিন কাটাতে হবে। কিন্তু সেই দিন যা হবার তাই হলো। প্রত্যেকদিন ভোরবেলায় সদানন্দ ঘুম থেকেই উঠেই চলে যেত বাইরে। সেদিন সে আর উঠল না, বিছানা থেকে মাথাই তুলতে পারলে না সে। পাড়েজি একটু অবাক হয়ে গিয়েছিল, তারপর মাথায় হাত ছোঁয়াতে চমকে উঠেছে। বললে, ইস, আপনার যে বোখার হয়েছে বাবুজি, আপনার গা যে একেবারে পুড়ে যাচ্ছে। সদানন্দ তখন অচৈতন্য একেবারে, তার নড়বারও ক্ষমতা নেই, কথা বলবারও কোনো ক্ষমতা নেই। কয়দিন একেবারে বেহুশ হয়ে কাটালো। কোথা দিয়ে দিন গেল রাত গেল সেটা তার খেয়ালও ছিল না। আর যত জ্বালা পাড়েজির, ডাক্তার ডেকে আনা, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সব কিছুই তাকেই করতে হলো। যখন জ্ঞান হলো একটু, তখন সদানন্দ চেয়ে দেখলে পাড়েজি তার মুখের ওপর ঝুঁকে রয়েছে। পাড়েজি বললে, এখন কেমন আছো বাবুজি? সদানন্দ বললে, আমি আজকে উঠবো পাড়েজি, আমার হাতটা একটু ধরো তো। পাড়েজি ধমক দিয়ে উঠল, আপনি চুপ করে শুয়ে থাকুন তো, ডাক্তার আপনাকে শুয়ে থাকতে বলেছে। আমি আপনাকে ঘরে শিকলি দিয়ে চলে যাচ্ছি, ঘর থেকে একদম বেরোতে পারবেন না। এই বলে সত্যি সত্যি দরজায় শিকল দিয়ে চলে গেল পাড়েজি। কিছুতেই যেন সদানন্দের কিছু খারাপ হতে দেবে না পাড়েজি, যেন পাড়েজি সদানন্দের ভালো মন্দের নিয়ন্ত্রণটা। কিন্তু আর কতদিন সদানন্দ চুপচাপ শুয়ে থাকবে? তাই সেদিন আর থাকতে পারল না। সে বললে, আমি আজ বেরোবই পাড়েজি, তুমি আমাকে আটকে রাখতে পারবে না, আমাকে ছেড়ে দাও। পাড়েজি বললে, কিন্তু আপনি সকাল সকাল ফিরে আসবেন বলুন। আমি ফিরে আসি কিংবা না আসি তাতে তোমার কি? জানো আমার কত কাজ, আমার অসুখের জন্য কত কাজ আটকে আছে তুমি জানো? পাড়েজি বললে, আপনি অসুখ বাঁধাবেন আর দোষ হয়ে গেল আমার? সদানন্দ বললে, তোমারই তো দোষ, তুমি তো আমাকে বাইরে বেরোতে দাও না, ঘরে শিকল বন্ধ করে আটকে রেখে দাও। পাড়েজি বললে, আপনি আলোয়ানটা তো না হারালে আপনার অসুখ করতো না, আপনি আলোয়ানটা হারালেন কেন? সদানন্দ বললে,
তা যাদের আলোয়ান আছে তাদের বুঝি অসুখ বিসুখ করে না? এই বলে রাগ করে তাড়াতাড়ি ধর্মশালা থেকে বেরিয়ে গেল। কিন্তু ঘণ্টাখানেক পরেই ধর্মশালার সামনে একটা বুড়ি মতন মেয়ে মানুষ এসে হাজির হলো। তখন ধর্মশালা প্রায় ফাঁকা। পাড়েজি তখন সবে সদর গেটে এসে বসেছে। বুড়িটাকে দেখে কেমন যেন সন্দেহ হলো পাড়েজির। বুড়িটার গায়ে বাবুজির আলোয়ানটা কেন? সঙ্গে সঙ্গে পাড়েজি বুড়িটাকে ধরে ফেলেছে। বললে, কে তুমি? আর এই আলোয়ানটা কোথায় পেলে? এটা কার আলোয়ান? বুড়ি বললে, আমি খোকাকে খুঁজতে এসেছি বাবা। খোকা? কে খোকা? বুড়িটা তখন ভয়ে ভয়ে থরথর করে কাঁপছে। তার হাতখানা পাড়েজি জোরে টিপে ধরেছে। বললে, বলো, এই আলোয়ানটা কার? কোত্থেকে চুরি করেছ? বুড়িটা সঙ্গে সঙ্গে প্রায় কেঁদেই ফেললে। বললে, আমাকে এটা খোকা দিয়েছে বাবা। পাড়েজি বললে, খোকা কে তাই আগে বলো। কোথায় তোমার খোকা? কোন বাড়িতে থাকে? বুড়ি কাঁদতে কাঁদতে বলল, আমার খোকা যে এই বাড়িতেই থাকি গো, এই ধর্মশালায়। খোকা যে বলেছিল, কদিন ধরে খোকাকে দেখতে পাইনি, তাই খোকাকে দেখতে এলুম। পাড়েজি বুঝলো বুড়িটা চোর। বললে, তোমাকে আমি পুলিশে দেব, চলো থানায়, চলো চলো থানায়। পাড়েজি বুড়িকে হাত ধরে হিড় হিড় করে টানতে লাগলো। বলো, কি নাম তোমার? এই আলোয়ান আমি নিজে বাবুজিকে কিনে দিয়েছিলাম, আমার চেনা আলোয়ান। আমি তোমাকে আজ জেলে পাঠাবো, চলো। বুড়ি তো ভয়ে হাউমাউ করে কেঁদে উঠল। বললে, না বাবা, না বাবা দারোয়ান, আমাকে তুমি জেলে দিও না। তুমি খোকাকে একবার ডেকে দাও। খোকা নিজে আমাকে আলোয়ানটা দিয়েছে, আমি চাইনি। খোকাকে তুমি একবার ডেকে দাও। পাড়েজি বললে, এখানে খোকা বলে কেউ থাকে না, তোমাকে এখন থানায় যেতে হবে। বলো, কি নাম তোমার? বুড়ি বললে, আমার নাম কালীগঞ্জের বউ বাবা। কালীগঞ্জের বউ বললেই খোকা আমাকে চিনতে পারবে। তুমি একবার ডেকে দাও না বাবা। আর হঠাৎই সদানন্দ সেই সময় সেদিকে আসছিল। ধর্মশালার সামনে আসতেই বুড়ি চিনতে পেরেছে। খোকাকে দেখে বুড়ি গলা ছেড়ে কেঁদে উঠল। ও খোকা, এই দেখো, দারোয়ান আমায় পুলিশে ধরিয়ে দিচ্ছে। সদানন্দ অবাক। বললে, এ কি, কালীগঞ্জের বউ তুমি? তুমি এখানে? বুড়ি তখন হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। এই সেই আনন্দের কান্না। বিপদ থেকে উদ্ধার পাওয়ার আনন্দে চোখে জল এসে সব কিছু ভাসিয়ে দেওয়ার কান্না। পাড়েজিও কাণ্ড দেখে অবাক। কিছুক্ষণ তার মুখে কোনো কথাই বেরোচ্ছিল না। এইবার বললে, বাবুজি, একে আপনি চেনেন? সদানন্দ বললে, তুমি একে কিছু বলো না পাড়েজি, এ আমার বড় আপনার লোক। এ হলো কালীগঞ্জের বউ। কালীগঞ্জের বউ? কাহা কালীগঞ্জ, কিসকা বহু? সেসব কিছুই সে বুঝতে পারলে না। শুধু এটুকু বুঝতে পারলে যে বুড়ি বাবুজির খুব আপনার লোক, কিন্তু আপনার লোক বলে অত দামি আলোয়ানটা তাকে দিয়ে নিজে ঠান্ডায় কষ্ট পেতে হবে? বুড়ি তখন বলছে, কদিন তুমি যাওনি দেখে আমি বাবা আর থাকতে পারলুম না। তুমি বলেছিলে না এই ধর্মশালায় তুমি থাকো, তাই মরতে মরতে এলুম। ভাবলুম যাই, দেখে আসি আমার খোকা কেমন আছে। সদানন্দ বললে, আমার খুব জ্বর হয়েছিল। জ্বর? কেন বাবা, তোমার জ্বর হয়েছিল কেন? ঠান্ডা লাগিয়েছিলে বুঝি? পাড়েজি মাঝখান থেকে বলে উঠল, তা বোখার হবে না? একটা আলোয়ান কিনে দিয়েছিলুম বাবুজিকে, তাও তোমায় দিয়ে দিয়েছে।
এরকম করলে বাবুজি তবিয়ত ঠিক থাকে? বুড়ি বললে, তা তোমার নিজের আর কোনো আলোয়ান নেই নাকি বাবা? তাহলে আমাকে এই আলোয়ানটা কেন দিলে? সদানন্দ বললে, ওসব কথা এখন থাক, এখন কি বলতে এসেছিলে তাই বলো। ওষুধ খাচ্ছ তুমি? ডাক্তারবাবুর কাছে গিয়েছিলে আর? হ্যাঁ বাবা, তোমার দয়াতে এই যাত্রা বেঁচে গেলুম বাবা। তুমি আমার জন্য যা করেছো সে আমি মরে গিয়েও মনে রাখবো। সদানন্দ বললে, তা এই শরীর নিয়ে তুমি আবার এখানে কেন আসতে গেলে? কে বললে আসতে? এই শীতের মধ্যে কেউ জ্বর থেকে উঠে বেরোয়? চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি, চলো। এই বলে সদানন্দ বুড়ির হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পাড়েজি বাধা দিলে। বললে, আপনি কেন যাচ্ছেন বাবুজি? আপনি ঘরে থাকুন, আমি কালীগঞ্জের বহুকে কোঠি পৌঁছে দিচ্ছি। বুড়িটা বলল, বাবা তাই ভালো, তুমি আবার কেন মিছিমিছি যাবে? তুমি থাকো, তোমাকে আর কষ্ট করতে হবে না। এই দারোয়ান বাবাই আমাকে বাড়ি পৌঁছে দেবেক্ষণ। এই বলে পাড়েজির পাশে পাশে চলতে লাগলো। সদানন্দ পেছন থেকে বললে, পাড়েজি, তুমি কালীগঞ্জের বউকে একেবারে বাড়িতে পৌঁছে দিয়ে তবে আসবে, বুঝলে? মাঝ রাস্তায় আবার ছেড়ে দিয়ে এসো না যেন। শীতের রাত্রে বড়বাজারের রাস্তা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। সরু সরু গলি এঁকে মেঁকে চলে গেছে। সন্ধেবেলা কারবারিরা দোকান খুলে রাস্তাটা আলোয় আলো করে রেখেছিল। একটু আগে তারাও চলে গেছে। তখন সব অন্ধকার। বুড়িকে ধরে ধরে পাড়েজি চলছিল। কোন দিকে বুড়ির বাড়ি তা জানেই না পাড়েজি। বুড়ি বললে, খোকা বড় ভালো ছেলে দারোয়ান বাবা, খোকা না থাকলে আমি মরে যেতুম। তা বুড়ির অনেক বয়স হয়েছে, ভালো করে সোজা হয়ে হাঁটতেও পারে না। বললে, তোমাকে বাবা আর আসতে হবে না, আমি ওইটুকু হেঁটেই চলে যেতে পারবো। পাড়েজি তবুও ছাড়লে না। বললে, না না, সে হয় না বহুজি, বাবাজি বলে দিয়েছে তোমাকে বাড়িতে পৌঁছে দিতে, আমি তোমাকে বাড়ি তাক যাব, চলো। বাড়ি মানে সেই রকম বাড়ি। সে বাড়ি না আছে দেওয়াল, না আছে ছাদ। একটা বিরাট প্রাসাদের পেছনে একটা খাটালের মতন জায়গা। গরু মোষ বাঁধা থাকে সেখানে সার সার। সকালবেলাটার ওই জায়গাটাতে দুধের জন্য মানুষের ভিড় হয়ে যায়, কিন্তু সন্ধেবেলা তার আরেক রকমের চেহারা। তখন শুধু কয়েকটা লম্ফ টিমটিম করে জ্বলে। পাড়েজি প্রথমে অবাক হয়ে গিয়েছিল, এই কোথায় এলো সে? বললে, এইখানে কোথায় থাকো তুমি বহুজি? এ তো ভয়েসের খাটাল। বুড়ি বললে, আমি ভিখিরি মানুষ দারোয়ান বাবু, এই গয়লারাই আমাকে থাকতে দিয়েছে দয়া করে। পাড়েজি বললে, কিন্তু বাবুজির সঙ্গে তোমার জান পেহচান কি করে হলো? বুড়ি বললে, এমনি রাস্তায়, আমি রাস্তায় ভিক্ষে করছিলুম, আমার থাকবার তো জায়গাও ছিল না, খোকাই আমাকে এইখানে এনে থাকতে দিলে, আমায় কাপড় কিনে দিলে, আর শীতের জন্য আমার গায়ের কাপড় কিনে দিলে না। পাড়েজি হতবাক হয়ে গেল। যে মানুষটা নিজেরই থাকবার খাবার ঠিক নেই, সেই মানুষটা কিনা আবার তার মতো আরেকজনের থাকা খাওয়ার ভার স্বেচ্ছায় মাথায় তুলে নিয়েছে। চারিদিক থেকে খাটালের নোংরা দুর্গন্ধ নাকে আসছিল। এতদিন ধরে পাড়েজি বড়বাজারে আছে, কিন্তু এই রকম জায়গার অস্তিত্ব সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। অথচ বাবুজি এই কদিনের মধ্যে এই জায়গারও খবর পেয়ে গেছে। পাড়েজি চলেই আসছিল, কিন্তু বুড়িটা পেছন থেকে ডাকলে। বললে, ও দারোয়ান বাবা, একটা কথা বলি শুনে যাও। পাড়েজি দাঁড়ালো। বলে, ক্যা?
বুড়ি বললে, আচ্ছা বাবা, খোকা আমাকে কালীগঞ্জের বউ কেন বলে তা কি? পাড়েজি তো আরও অবাক, বলে, কালীগঞ্জের বউ তো তুমি, তোমার নামই তো কালীগঞ্জের বহু। না বাবা, আমার নাম তো রাজুবালা, আমি কেন কালীগঞ্জের বউ হতে যাব? খোকাকে বলি আমাকে ওই নামেই ডাকে। আমি যদি বলি আমার নাম রাজুবালা, তত খোকা আমাকে কালীগঞ্জের বউ বলেই ডাকে। তা কে কালীগঞ্জের বউ তা কি তুমি বলতে পারো বাবা? পাড়েজি বললে, তা তুমি বাবুজিকে জিজ্ঞেস করলেই তো পারো। বুড়ি বললে, জিজ্ঞেস করেছিলুম বাবা, তা তার কোনো জবাবই সে দিলে না। তুমি একটু খোকাকে জিজ্ঞেস করো তো বাবা। পাড়েজি জিজ্ঞেস করবে বলতেই বুড়ি বললে, ওই দেখো আমার ঘর, একদিকে গরু মোষ থাকে, আর একদিকে আমি থাকি। খোকা আমাকে ভিক্ষে করতেও বারণ করে দিয়েছে। তা আমার কপালে যদি দুঃখ থাকে, তা খোকার কি দোষ বলো? খোকা আর কি করবে? আমার চিরকাল এমন দুর্দশা ছিল না। একদিন এই আমি আবার রাজরানী ছিলুম, সেসব কেউ জানে না। এই বলে বুড়ি এক গাদা দুঃখের কাহিনী বলতে লাগলো। সেই কাহিনী যেন আর শেষই হয় না। কবে নাকি কোন জমিদারের বউ ছিল বুড়ি, দেওর আর ভাসুরপো মিলে তার সম্পত্তি গ্রাস করে নিয়েছে। বিধবাকে একা পেয়ে সব কাগজে সই করিয়ে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। আর তারপর থেকেই এই দৌড়ে দৌড়ে ভিক্ষে করেই তার দিন কাটছিল। তা অত সব কথা শুনবার দরকারই ছিল না পাড়েজির। খানিকটা শুনে সোজা আবার ধর্মশালায় চলে এলো। কিন্তু ধর্মশালায় এসে দেখলে সেইখানে বাবুজির কাছে তখন আরেকজন লোক দাঁড়িয়ে আছে, একেবারে একটা অচেনা মুখ। পাড়েজিকে দেখেই সদানন্দ জিজ্ঞেস করলে, কি হলো পাড়েজি, কালীগঞ্জের বউকে বাড়ি পৌঁছে দিয়েছ? পাড়েজি বললে, হ্যাঁ বাবুজি, লেকিন বুড়ি জিজ্ঞেস করছিল ওকে আপনি কালীগঞ্জের বহু কেন বলে ডাকেন? ওর নাম তো রাজুবালা। সদানন্দ হাসল, বললে, ও তুমি বুঝবে না পাড়েজি, ও কেউ বুঝবে না। পাড়েজি বললে, কিন্তু ও তো নিজেই বললে যে ওর নাম রাজুবালা। সদানন্দ বললে, সে রাজুবালা হোক আর যাই হোক, আমি ওকে কালীগঞ্জের বউ বলেই ডাকি। ওই বলে ডেকেই আমি সুখ পাই পাড়েজি। আর আমি যদি সুখ পাই, তাহলে তুমি কেন আপত্তি করছো বলো? জানো পাড়েজি, পৃথিবীতে যাদেরই কেউ দেখবার নেই, তারা সবাই কালীগঞ্জের বউ। বলেই পাশের লোকটার দিকে তাকালো, জিজ্ঞেস করলে, তারপর তারপর কি হলো মহেশ? মহেশ এক পাশে চোরের মতন দাঁড়িয়েছিল। সে এইবার বলতে লাগলো, তারপর সাধ্য শান্তি মিটে যাবার পর বরদাদাবাবু এ বাড়িতে এসেই উঠেছেন। আর কাকিমা? তার কথা আর বলবেন না দাদাবাবু, বড় কষ্ট তার। এককালে মার কথাতেই সংসার চলতো, এখন চলে বাতাসির কথায়। বাতাসিকে চেনেন তো? সেই যে বরদাদাবাবুর মেয়ে মানুষ। সদানন্দ বললে, হ্যাঁ তা চিনি। আর সেই সঙ্গে আমাদেরও হয়েছে যত হেনস্থা। বৌদি এখন কেউ নয়, মাও কেউ নয়, এখন সেই রাগ খুশিটাই হয়েছে বাড়ির গিন্নি। দেখুন তো মানুষের কি নিয়তি। বাবু অত করে যা ঠেকাতে চেষ্টা করেছিলেন, এখন কিনা তাই সত্যি হলো। আর তোমার বৌদি, তিনি কেমন আছেন? মহেশ বললে, তিনি বেঁচে আছেন কি মারা গেছেন তা কারো জানবারও উপায় নেই। আগে যেমন ঘরের থেকে বেরোতেন না, এখনো তেমনি। দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন। তারপর একটু থেমে বললে,
এখন আমি যাই দাদাবাবু, পরে আবার আসব। সদানন্দ বললে, আমি তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করবার জন্য ডেকেছিলুম মহেশ। সেই নবাবগঞ্জে যে তুমি গিয়েছিলে, সেখানকার কথা আমার একটু জানার দরকার। সেই দিন সব কথা তাড়াতাড়িতে শোনা হয়নি। এখন বলো তো, সেখানে গিয়ে তুমি কি দেখেছিলে? মহেশ বললে, সবই তো বলেছিলুম আপনাকে। বলেছিলুম না যে সেখানে কেউ নেই, আপনার কর্তাবাবু মারা গিয়েছেন, আর আপনার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাই নাকি? তা আগে তো তুমি তা বলনি। কি জন্য তাড়িয়ে দিয়েছে, আর কেনই বা তাড়িয়ে দিয়েছে? সে গাঁয়ের লোকে যা আমাকে বললে আমি তাই বললুম আপনাকে। আমি তো আর নিজে চোখে কিছু দেখিনি, সে নাকি গাঁয়ে সমস্ত লোক দেখেছে। সদানন্দ বললে, তা কি করেছিল নয়নতারা? আগে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছিল। গা শুদ্ধ লোক নাকি এসে জড়ো হয়েছিল আপনাদের বাড়িতে। সব লোক মজা দেখতে ছুটে এসেছিল। শেষকালে কান্নাকাটি ঝগড়া কিছু আর বাকি ছিল না। লজ্জায় আপনার মা তো মারাই গেলেন, আর আপনার বাবাও দেশত্যাগী হয়েছেন। দেশত্যাগী হয়েছেন? হ্যাঁ, দেশত্যাগী হয়ে সুলতানপুরে আপনার দাদামশাইয়ের দেশে ওখানে গেছেন। সদানন্দ কি যেন ভাবতে লাগলো। সেই সব পুরনো কথাগুলো একে একে সব মনে পড়তে লাগলো তার। সেই তার জন্মভূমি, সেই তার নয়নতারা। এতকাল এই কলকাতার বউবাজারে আর এই বড় বাজারের ধর্মশালাটার মধ্যে থেকে নবাবগঞ্জের কথা প্রায়ই সে ভুলতে বসেছিল। শুধু মাঝখানে একদিন নয়নতারার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল শিয়ালদা স্টেশন প্ল্যাটফর্মে, তাও কেবল এক মুহূর্তের জন্য। কিন্তু সেই এক মুহূর্তেই দেখাই যেন এখনো তার জীবনে অক্ষয় হয়ে রয়েছে, এই এতদিন পরেও। খানিক্ষণ পর বললে, মহেশ, এইবার তোমাকে আমি আর আটকাবো না, তুমি যাও, তোমারও অনেক দেরি হয়ে যাচ্ছে। মহেশ বললে, হ্যাঁ, পরে আবার একদিন আসবো দাদাবাবু, আজকে আমি যাই। সদানন্দ বললে, পরে হয়তো আমাকে আর এখানে তুমি পাবে না, আর এমনিতেও আমার শরীরটা খারাপ। এই দেখো না, আমি তো কদিন খুব জ্বরে ভুগে উঠলুম। পাড়েজি এতক্ষণ সব কথাই শুনছিল পাশে দাঁড়িয়ে। বললে, বোখারে ভুগলেন তো আপনার নিজের দোষে, ঠান্ডা লাগলে বোখার হবে না। মহেশ তখন চলে গেছে। তার বাড়িতে নতুন মনিবের তখন অনেক বেশি হুকুম, অনেক হাঁক ডাক। সদানন্দ বললে, সত্যি আমি আর থাকবো না এখানে পাড়েজি। কাল ভোরবেলা আমি একবার দেশে যাব ভাবছি। দেশে যাবেন? কিন্তু আপনার ছেলে পড়ানো, তারা কি বলবে? তাদের খবর দিয়েছেন? সদানন্দ বললে, তারা সব বড় লোকের ছেলে, আমি না পড়ালেও তারা আরেকজন মাস্টার জোগাড় করে নেবে। কিন্তু কাল ভোরের গাড়িতে আমাকে দেশে যেতেই হবে। এই বলে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। এক মুহূর্তে সে যেন কলকাতা থেকে একেবারে সোজা নবাবগঞ্জে চলে গেছে, একেবারে সেই চৌধুরী বাড়িতে। সমস্ত পাড়ার লোক জড়ো হয়ে গেছে, সকলে ঘিরে ধরেছে নয়নতারাকে। নয়নতারা চৌধুরী বংশের সম্মান ধুলোয় লুটিয়ে দিয়েছে। নয়নতারা চৌধুরী বংশের মুখে কালি মাখিয়ে দিয়েছে। এ অপরাধের কোনো ক্ষমা নেই। সবাই বলছে, এই অপরাধের জন্য তাকে শাস্তি দাও, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাকে অপমান করে তার বাবার কাছে পাঠিয়ে দাও। সেই দিন রাত্রে সদানন্দ ধর্মশালার ঘরটার ভেতর শুয়ে শুয়ে ছটফট করতে লাগলো। বহুদিন ধর তার মনে হয়েছিল সে বুঝি এই সমস্ত বন্ধন থেকে মুক্তি পেয়েছে, সংসারের বন্ধন, সমাজের বন্ধন, এমনকি নিজের বন্ধন থেকেও সে বুঝি পরিত্রাণ পেয়ে গেছে। নিজেরও তো একটা প্রয়োজন বলে বস্তু আছে। নিজের প্রয়োজনের বন্ধনটাই মানুষের সবচেয়ে বড় বন্ধন। যে নিজেকে অস্বীকার করতে পেরেছে
তার কাছে তো প্রয়োজনটা আর কোনো বন্ধনই নয়। সদানন্দ এতদিন কামনা থেকে পরিত্রাণ চেয়েছে, ক্ষুধার থেকে পরিত্রাণ চেয়েছে, আঘাত থেকে পরিত্রাণ চেয়েছে। সে চেয়েছে আঘাত পেতে, আঘাত পেয়ে আঘাতের ঊর্ধ্বে উঠতে, কিছু না পেয়ে সব পাওয়ার পরিতৃপ্তি পেতে, নিজের উপার্জিত অর্থ সকলের মধ্যে বন্টন করে দিতে চেয়েছে, যাতে অর্থ না থাকার যন্ত্রণা সে উপলব্ধি করে। শীতের কাপড় পরকে বিলিয়ে দিয়েছে, যাতে শীত পাওয়ার কষ্টটা সে উপভোগ করতে পারে। লোভ, সুখ, সৌভাগ্য থেকে সে দূরে থাকতে চেয়েছে, সংসার থেকে বনে পালিয়ে গিয়ে নয়, সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণার মুখোমুখি হয়ে সংগ্রাম করতে চেয়েছে সে। আর এই আদর্শ নিয়ে সে এতদিন এখানে ওখানে কাটিয়েছে। কিন্তু সেই দিন সেই ধর্মশালার ঘরখানার মধ্যে রাত জেগে জেগে আত্মসমালোচনা করতে করতে তার মনে হলো সে হয়তো ভুল করেছে, এ হয়তো তার জীবনে যোগ বিয়োগের ভুল হয়েছে, তাই এই ভুল তাকে শোধরাতে হবে। সদানন্দ পাশের ঘরের সামনে গিয়ে ডাকতে লাগলো, পাড়েজি, পাড়েজি। পাড়েজি অনেক রাত থাকতেই ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে আসে। তখন অন্ধকার থাকে চারিদিক। তখন সে গলা ছেড়ে গঙ্গা স্রোত আওড়ায়। হঠাৎ সদানন্দের নজরে পড়ল গঙ্গা স্রোত আওড়াতে আওড়াতে পাড়েজি রাস্তা থেকে ধর্মশালায় ঢুকছে। সদানন্দকে দেখেই পাড়েজি বললেন, এত ভোরে কোথায় যাচ্ছেন বাবুজি? ঠান্ডা লাগবে যে। সদানন্দ বললে, আমি আজ ভোরের ট্রেনে দেশে যাব পাড়েজি, আমাকে কটা টাকা দিতে পারো? দেশ? আপনার দেশ কোথায় বাবুজি? নবাবগঞ্জ। নবাবগঞ্জ? সে কোথায়? কত দূর? সদানন্দ বললে, সে তুমি চিনবে না পাড়েজি, সে এখান থেকে বেশি দূর নয়, এক পিঠের ট্রেন ভাড়া 4 টাকা, আর বাকিটা আমি হেঁটেই চলে যাব। কবে ফিরবেন? সদানন্দ বললে, 2-1 দিনের মধ্যেই ফিরব, আমাকে 10টা টাকা দিলেই চলবে। পাড়েজি ঘর থেকে 10টা টাকার নোট এনে সদানন্দের হাতে দিলে। সদানন্দ টাকাটা নিয়ে বাইরে চলে যাচ্ছিল। পেছন থেকে পাড়েজি বললে, এক্ষুনি চলে যাচ্ছেন? হ্যাঁ, এইখান থেকে সোজা শিয়ালদা স্টেশনে হেঁটে যেতে হবে, তারপর ভোর 5টার সময় ট্রেন ছাড়বে। বলেই সদানন্দ অন্ধকার রাস্তায় পা বাড়ালো। ঘড়িতে তখন বোধহয় ভোর 4টে। চারিদিকে তখনও রাস্তার আলোগুলো জ্বলছে। তবু অত ভোরেও অনেক লোক রাস্তায় বেরিয়েছে। ঠান্ডা কনকনে হাওয়া হাড়ের ভেতরটা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। সদানন্দের মনে হলো, তা হোক, তার যত কষ্টই হোক, যত স্মৃতি করুক, এত ভয় করলে চলবে না, এতে থেমে গেলেও চলবে না, এতে হতাশ হলেও চলবে না। বাধা যত আসে তত মঙ্গল, কাঁটা যত ফোটে ততই সুখকর। এই পথের শেষে যা আছে তার দিকে লক্ষ্য স্থির রেখে তাকে এগিয়ে যেতে হবে। পথটাও সত্যি, পথের শেষটাও সত্যি। আর এই পথটাকে অতিক্রম না করতে পারলে সে তার গন্তব্যস্থানে পৌঁছতেই পারবে না। হোক না আরও কষ্ট, হোক না আরও যন্ত্রণা, তার নিজের যন্ত্রণা একদিন সকলের কল্যাণ হয়ে সকলকে অভিষিক্ত করুক। আর এইটাই তার ভরসা, এটাই তার আকাঙ্ক্ষা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর খুব তাড়াতাড়ি ফিরছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।